প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। শর্টকাট লার্নিং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা উপস্থিত হয়েছি ব্যাংক সমন্বয় বিবরণীর দ্বৈত জের প্রক্রিয়া নিয়ে। আমি প্রথম দিনই বলেছিলাম ব্যাংক সমন্বয় বিবরণীর অঙ্ক করার প্রক্রিয়া দুইটা, একটা একক জের পদ্ধতি, একটা দ্বৈত জের পদ্ধতি। তো শিক্ষার্থীরা, আগের দিন আমি একক জের পদ্ধতিটা দেখাইছি, সেখানে আমি 4টা সূত্র দিছি, নিচে আরো 2টা এক্সট্রা মন্ত্র দিছি এবং একটা অঙ্ক হাতে করে দেখাইছি। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাদের ওই ভিডিওতে অথবা এই ভিডিওতে কমেন্টে জানালে আমি সাপোর্ট ক্লাস দিয়ে দিব, সমস্যা নাই। তবে আজকে আমরা দ্বৈত জের নিয়ে আলোচনা করব। দ্বৈত জের অঙ্কটা কেউ যদি একক জেরটা বুঝতে পারো তার জন্য খুব সহজ, কেউ যদি একক জেরটা বুঝতে না পারো তাহলে তার জন্য দ্বৈত জেরটা কিন্তু সহজ হবে না। একক জের বুঝতে পারলে দ্বৈত জের কোনো ঝামেলাই হবে না। তো আমরা একটু খেয়াল করি দ্বৈত জের, আমরা সরাসরি আজকে একটা অঙ্কে নিয়ে যাব। আমরা বেশি কথা বাড়াবো না। আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নটায় দ্বৈত জেরের সমাধানের কথা বলা হয়েছে গ অংশে, অর্থাৎ প্রশ্নের গতে বলা আছে 31/7/2017 তারিখে একটি দ্বিপক্ষীয় ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো। দ্বিপক্ষীয় বলছে, দ্বিপক্ষীয় না বললে এখানে বলতে পারে দ্বৈত জের প্রক্রিয়ায় ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো, অনেকভাবে বলতে পারে। আসলে দ্বৈত জের প্রক্রিয়াই হচ্ছে মূল প্রক্রিয়া, দ্বৈত জের প্রক্রিয়াই হচ্ছে মূল প্রক্রিয়া। একক জের প্রক্রিয়া কিন্তু মূল প্রক্রিয়া নয়, একক জের প্রক্রিয়া বিজ্ঞানসম্মত নয়। এখানে দুইটা ভাগ করব, একটা টাকার ঘর এখানে দিব, একটা টাকার ঘর এখানে দিব। আমরা আগেরবার শিখছিলাম দুইটা দিক দিয়ে করা যায়, একটা নগদান বই অনুযায়ী করা যায় আর একটা পাস বই অনুযায়ী করা যায়। আমরা নগদান বই অনুযায়ী করব, পাস বই অনুযায়ী করব। দুইটা টাকার ঘর দিলাম, উপরে তো অবশ্যই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। এটা তো আমাদের কমার্সের স্টুডেন্টরা অবশ্যই জানে, যে কোম্পানির হিসাবটা করব কোম্পানির নাম, তারপর হচ্ছে কি মাসের শেষ তারিখটা এবং লাস্টে ব্যাংক সমন্বয় বিবরণী দ্বৈত জের প্রক্রিয়া লিখে দিলে হয়ে যাবে। আচ্ছা, এখানে আমরা খেয়াল করি দ্বৈত জের প্রক্রিয়ায় আমরা সেইগুলোই যোগ বিয়োগ করব যেগুলো ওই হিসাব থেকে বাদ পড়ছে, অর্থাৎ যেগুলো নগদান বই থেকে বাদ পড়ছে এগুলো নগদান বইতে যোগ বিয়োগ করব, যেগুলো ব্যাংক বইতে লেখা থেকে বাদ পড়ছে ওটা ব্যাংক বইতে যোগ বিয়োগ করব। একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই। এখন আমাদের এখানে জাস্ট দেখতে হবে কোনটা নগদান বইতে লেখা হয় নাই। যেটা নগদান বইতে লেখা হয় নাই সেটা নগদানের এই পাশে লিখবো, যেটা পাস বইতে লেখা হয় নাই সেটা পাস বইয়ের এইদিকে লিখবো। আর অবশ্যই দুইটা জের দেওয়া থাকবে, নগদান বইয়ের একটা জের দেওয়া থাকবে, পাস বইয়ের একটা জের দেওয়া থাকবে। যার যার জের তার তার ঘরে আমরা লিখে দিব, ফাইনাল অ্যান্সারটা আমাদের একই হবে। এখানে আমরা খেয়াল করি বলছে 2017 সালের জুলাই 31 তারিখে ত্রিদীপ অ্যান্ড কোং এর নগদান বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ছিল 19,500 টাকা, কিন্তু উক্ত তারিখে পাস বই অনুসারে ব্যাংক উদ্বৃত্ত ছিল 19,100 টাকা। তো যেহেতু এখানে দুইটা অঙ্ক দুই রকমের, একটা নগদান বই অনুযায়ী একটা ব্যাংক বই অনুযায়ী, তাহলে আমরা লিখবো কি নগদান বই অনুযায়ী, এখানে লিখবো নগদান বই অনুযায়ী। এই কথাটা যদি এখানে আমরা নাও লিখি তাও হয়ে যাবে, কারণ আমরা তো নগদান বই উপরে লিখেই নিছি। হ্যাঁ, ব্যাংক জমা 19,500। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানেও আমরা একক জেরের মতোই প্রথমে যোগ এরপরে বিয়োগ, এই কথাটা লিখে নেব। হ্যাঁ, এটা নিয়ে আমরা কোনো ঝামেলা করবো না, লিখে নেব একই কথা। ঠিক একইভাবে এখানে যেহেতু পাস বই, তাহলে হবে কি পাস বই অনুযায়ী অনুসারে 19,100। আমরা দুইটা কথাই লিখে নিলাম, এখানে যোগ লিখলাম, এখানে বিয়োগ লিখলাম। এইবারে জাস্ট যেগুলো নগদান বইয়ে যোগ হওয়ার কথা ছিল কিন্তু যোগ করি নাই সেগুলো নগদান বইয়ে যোগ করব, যেগুলো নগদান বইয়ে বিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু আমি লিখতে ভুলে গেছি সেগুলো বিয়োগ করব। আবার যেগুলো পাস বইয়ে যোগ হওয়ার কথা ছিল কিন্তু যোগ করি নাই সেটা পাস বইয়ে আসবে, আর যেটা পাস বইয়ে বিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু বিয়োগ করি নাই সেটা পাস বইয়ে বিয়োগ অবস্থায় আসবে। জাস্ট এই যোগ বিয়োগ করব, লাস্টে ফলাফল বের করে দিব, অঙ্ক মিলে যাবে। তো শিক্ষার্থীরা আমরা খেয়াল করি এখানে ক্রমিক নাম্বার 1-এ কি বলছে দেখি, পাওনাদারদের বরাবর 2,000 টাকা চেক ইস্যু করা হয়েছিল। ইস্যু করা মানে দিয়ে দেওয়া, অর্থাৎ এটা দিয়ে দেওয়ার কথা বলছে। তো তন্মধ্যে
1000 টাকার চেক পরিশোধের জন্য এখনো উপস্থাপিত হয় নাই। উপস্থাপিত হয় নাই মানে পাস বইতে এটা কিন্তু লিপিবদ্ধ হয় নাই। আর পাস বইতে লিপিবদ্ধ হয় নাই, তার মানে এটাকে আমাদের পাস বইয়ে লিপিবদ্ধ করতে হবে। আর যেহেতু ইস্যু করা মানে দিয়ে দেওয়া, তার মানে বিয়োগের দিকে, পাস বইতে লেখা হয় নাই, তাহলে পাস বইতে লিখতে হবে কোন দিকে? বিয়োগের দিকে। অর্থাৎ এইখানে আমরা একটা ক্রমিক নাম্বার দিতে পারি 1, পাওনাদারকে ইস্যু কৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। কত? 1000 টাকা। 2000 টাকার ভিতরে 1000 টাকা উপস্থাপিত হয় নাই, তাই এটা আমরা ক্রমিক নাম্বার 1 দিয়ে উপস্থাপিত হয়নি দিয়ে 1000 টাকা দিয়ে দিলাম। এরপরে শিক্ষার্থীরা 2 নম্বরে বলছে দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া হলো যা নগদানভুক্ত হয় নাই। আচ্ছা, ব্যাংকে জমা মানে আদায়, তাহলে এটা আদায়ের দিকে যাবে। নগদানভুক্ত হয় না মানে নগদানের বইতে যাবে, যেটার দিকে হিসাব করা হয় নাই ওই দিকে যাবে। অর্থাৎ ক্রমিক নাম্বার আমি এখানে 1 ইউজ করতে পারি বা 2 ইউজ করতে পারি, কারণ এটা 2 নম্বরে আছে, এই জন্য 2 দিলাম। কিন্তু এখান থেকে যখন সিরিয়াল ধরবো তখন তো 1 নাম্বার, সেই যদি আমি এখানে 1 দেই, তাহলে পাশে লেখার লাস্টে ব্র্যাকেটে আমি 2 নাম্বার দিয়ে দিব। খেয়াল করি, আমি লিখবো দেনাদার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা। নগদান বইতে লেখা হয় নাই, এই কারণেই তো টাকাটা এখানে আসছে, তাই না? নগদান বইতে লেখা হলে তো এখানে আসতো না, তো ওটা না লিখলেও চলবে। এটা হচ্ছে 1000 টাকা। আর যদি কেউ মনে করো না নগদান বইতে যেহেতু লেখা হয় না আমি লিখে দিব, তো মাশাআল্লাহ লিখে দাও, সেটা আরো ভালো হবে। 3 নাম্বার, আদায়ের জন্য 2000 টাকা করে 2টা চেক ব্যাংকে জমা দেওয়া হয়েছিল। আদায় বলছে যোগ, কিন্তু তার মধ্যে একটা চেকের টাকা এখনো আদায় হয় নাই। কে আদায় করে নাই? ব্যাংক আদায় করে নাই। তাহলে ব্যাংক আদায় করে নাই, ব্যাংকে আদায় করাতে হবে, লেখাটা এখানে আসবে। লিপিবদ্ধ করে নাই, ব্যাংক আদায়ের কথা বলছে, তার মানে যোগ। ব্যাংক লিপিবদ্ধ করে নাই, তাহলে ব্যাংকের এখানে আমরা লিপিবদ্ধ করবো, অর্থাৎ পাস বইয়ে লিপিবদ্ধ করব। হ্যাঁ, তাহলে জমাকৃত চেক আদায় হয়নি। শিক্ষার্থীরা 4 নাম্বার ক্রমিক নাম্বারে বলেছে ব্যাংক প্রদেয় নোটের টাকা পরিশোধ করেছে। অর্থাৎ ব্যাংক পরিশোধ করেছে মানে ব্যাংক থেকে পরিশোধ হয়ে গেছে, নগদান বইতে লেখা হয় নাই। আমরা নগদান বইতে লিখবো, শুধু লিখবো প্রদেয় নোটের অর্থ পরিশোধ অথবা প্রদেয় নোট পরিশোধ। প্রদেয় নোট পরিশোধ 500 টাকা। এরপরে আমরা 5 নাম্বার ক্রমিক নাম্বারে খেয়াল করি। 5 নাম্বারে বলেছে ব্যাংক সুদ মঞ্জুর করেছে। এটাও ব্যাংক করেছে, মানে নগদান বই কিছু করেনি, তাহলে নগদান বইতে করতে হবে। সুদ মঞ্জুর করেছে, তার মানে আমাদের টাকাটা আদায় হয়েছে, আর আদায় মানে যোগ, তাহলে কি মঞ্জুরিকৃত সুদ বা ব্যাংক মঞ্জুরিকৃত সুদও লিখতে পারো তোমরা। মঞ্জুরিকৃত সুদ 150 টাকা। এরপরে আমরা 6 নম্বরে খেয়াল করি। 6 নম্বরে আমাদের বলা আছে ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে। যেহেতু ব্যাংক চার্জ বলছে ধার্য করা হয়েছে, যেহেতু ব্যাংক চার্জ ধার্য করা হয়েছে মানে ব্যাংকই ধার্য করছে, অর্থাৎ আমরা এটাও নগদানের পাশে লিখবো, কারণ নগদান কিন্তু কাজটা করে নাই, যে করে নাই তার দিকে কাজটা করতে হবে। তাহলে আমরা এখানে লিখি ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ কত টাকা? 50 টাকা। শিক্ষার্থীরা এগুলো আমরা ব্র্যাকেট দিয়ে দিই, কারণ এগুলো মাইনাস। এরপরে আমরা এখানে খেয়াল করি, এইখানে দেখো যোগ বিয়োগ করবো। 19,100 সাথে 2,000 টাকা যোগ 1,000 বিয়োগ, তাহলে হয়ে যাবে আমাদের 20,100 টাকা। 2 দাগ। এখানে খেয়াল করি 19,500 সাথে 1,000 যোগ করলে 20,500, তার সাথে 150, তাহলে 20,650। সেখান থেকে 500 বিয়োগ করলে 20,150, তার থেকে আরো 100 বিয়োগ করলে 20,100। শিক্ষার্থীরা আমাদের অঙ্ক কিন্তু দুই পাশ যোগফল সমান হয়েছে। যেহেতু দুই পাশের যোগফল সমান হয়েছে, তার মানে অঙ্ক ঠিক আছে, আমরা সঠিকভাবেই সমাধান করতে পেরেছি। তো শিক্ষার্থীরা আমি চেষ্টা করলাম তোমাদেরকে বোঝানোর। এরপরও তোমরা যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবা, আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তাছাড়া আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকন ক্লিক করে অল করে রাখতে ভুলবা না। ভালো থাকো, আল্লাহ হাফেজ।